আসসালামু আলাইকুম। এসএসসি বায়োলজি 2025 ব্যাচ। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা কন্টিনিউয়াসলি ক্লাসগুলো নিচ্ছি। ইতিপূর্বে আমরা বায়োলজির 11টি অধ্যায় সম্পন্ন করেছি। আজকে আমরা বায়োলজির 12 নম্বর অধ্যায় সম্পর্কে জানবো। 12 নম্বর অধ্যায়ের নাম কি? 12 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে জীবের বংশগতি এবং বিবর্তন। কিভাবে বংশ বৃদ্ধি ঘটে বা কিভাবে বংশ বাড়ে। এক কথায় যদি আমরা বলি যে আমি বাবা মার থেকে হয়েছি বা তার আগে যারা ছিল, এটা একটা বংশগতির প্রসেস এবং বিবর্তন সম্পর্কে আমরা জানতে পারবো। এখন এখানে কিছু কথা আমরা বলে নিই প্রথমেই। সেটা হচ্ছে এখানে আমরা জিন সম্পর্কে জানতে পারবো, এখানে ডিএনএ আরএনএ সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ এখানে আমাদের কোষের অভ্যন্তরে যে ব্যাপারগুলো ঘটে থাকে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে আমরা দেখি যে এখানে কি কি সম্পর্কে জানতে পারবো। এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো কি বংশগতি বস্তু। এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো বংশগতি বস্তু সম্পর্কে। এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো মেন্ডেলের সূত্র সম্পর্কে। এই অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো? মেন্ডেলের সূত্র সম্পর্কে। তারপরে আমরা ডিএনএ অনুলিপন এবং ডিএনএ টেস্ট সম্পর্কে জানতে পারবো। ডিএনএ অনুলিপন সম্পর্কে জানতে পারবো এবং ডিএনএ টেস্ট সম্পর্কে জানতে পারবো। তারপরে আমরা মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পর্কে জানতে পারবো এবং এই যে ডিএনএ আরএনএ এগুলোর কোনো অস্বাভাবিকতার কারণে যদি কোনো রোগ হয় সেই রোগটা বর্ণান্ধতা সম্পর্কে জানতে পারবো এবং থ্যালাসেমিয়া সম্পর্কে জানতে পারবো এবং সর্বশেষ বিবর্তন সম্পর্কে জানতে পারবো। তাহলে আমরা শুরু করি। প্রথমে বংশগতি বস্তু সম্পর্কে আমরা শুরু করি। বংশগতি বস্তু বলতে আসলে কি বোঝায়? পিতার বৈশিষ্ট্য, পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে যে সঞ্চারিত হয়, এই সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াই হলো বংশগতি। অর্থাৎ একটা পিতার বৈশিষ্ট্য, অর্থাৎ আমার এখানে যদি চিত্রটাতে আসি, চিত্রতে আমরা দেখতে পাবো, আমরা চিত্রটা একটু লক্ষ্য করি। চিত্রতে আমরা কি দেখতে পাচ্ছি? এটা আমার বাবা, বাবা, এখানে মা। তাহলে এখানে বাবার চোখের মতো আমার চোখ, বলে না? এবং মায়ের চুলের মতো আমার চুল, তারপরে বাবার কানের মতো আমার কান, এবং হাইটটাও হয়েছে মায়ের মতো। এই ব্যাপারগুলা বলে না? এই ব্যাপারগুলা যে যাচ্ছে এই বাবা থেকে মা বাবার থেকে আমার কাছে আসছে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটি হচ্ছে বংশগতি বস্তু। এখন বংশগতি বস্তুর আবার কিছু 4টা প্রকার আছে। প্রকারগুলো কি, মানে কি কি বিষয় মূলত বংশগতি বস্তুর সাথে জড়িত? ঠিক আছে, কি কি বিষয় জড়িত? ক্রোমোজোম জড়িত, ডিএনএ জড়িত, আরএনএ জড়িত এবং জিন জড়িত। বংশগতি বস্তু বলতে এই 4টা জিনিসটাই বোঝাবে, অর্থাৎ ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ এবং এই 4টা জিনিস, অর্থাৎ ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, জিন, ডিএনএ এবং আরএনএ। তাহলে আমরা বংশগতি সম্পর্কে জানলাম। বিস্তারিত আমরা আসি যে বিস্তারিত কি কি বিষয় এখানে জড়িত আছে। তাহলে আমরা পরবর্তী টপিকে যেতে পারি। এরপরে কি আছে? এরপরে ক্রোমোজোম সম্পর্কে আছে। ক্রোমোজোম, ক্রোমোজোম সম্পর্কে যদি আমরা জানতে যাই, তাহলে প্রথমে আমরা জানবো বিজ্ঞানী স্ট্রাসবার্জার 1985 সালে ক্রোমোজোম আবিষ্কার করছে। বিজ্ঞানী স্ট্রাসবার্জার 1985 সালে ক্রোমোজোম আবিষ্কার করছে। তারপরে আমরা জানবো ক্রোমোজোমের দৈর্ঘ্য কত? 3.5 থেকে 30 মাইক্রন। 3.5 থেকে 30 মাইক্রন হচ্ছে ক্রোমোজোমের দৈর্ঘ্য। প্রস্থের কথা আসলে 0.2 থেকে 2 মাইক্রন, এটা হচ্ছে প্রস্থ। আর মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে। মানব দেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া ক্রোমোজোম থাকে, যার ভিতর 22 জোড়া অটোজোম আর এক জোড়া সেক্স ক্রোমোজোম। এখন অটোজোমের কথা আসলে, অটোজোমের কাজ কি? অটোজোমের কাজ আমাদের দেহ গঠনে সাহায্য করা, দেহের বৃদ্ধিতে সাহায্য করা, আমাদের দেহের যে যাবতীয় কাজ সব করে থাকে অটোজোম। এবং এক জোড়া ক্রোমোজোমের কাজ আমাদের জনন কোষের বৃদ্ধিতে বা জনন কোষের যে কাজকর্মগুলো সেগুলোতে সাহায্য করে। অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুতে থাকে বাকি এক জোড়া ক্রোমোজোম, এটা আমরা বলতেই পারি। ঠিক আছে, এখানে আমরা ক্রোমোজোমের একটা চিত্র যদি লক্ষ্য করি, এই চিত্রতে আমরা দেখতে পাবো ক্রোমোজোমের প্রথমে স্যাটেলাইট থাকে, এখানে স্যাটেলাইটের নিচে থাকে গৌণকুঞ্চন, তারপরে ক্রোমোনেমা থাকে, এখানে যে এগুলাকে ক্রোমোনোমা বলছি আমরা। তারপরে সেন্ট্রোমিয়ার থাকে, এখানে সেন্ট্রোমিয়ার থাকে। তারপরে সবার নিচের দিকে ধাত্র থাকে। এবং আমরা যদি নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমের অবস্থান দেখি, তাহলে নিউক্লিয়াসের যে এই যে পেঁচানো অংশগুলা, এই পেঁচানো অংশগুলা আমরা এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে ক্রোমাটিন, এবং ক্রোমাটিনের সাথে
যুক্ত থাকে নিউক্লিওসোম, নিউক্লিওসোমের সাথে হিস্টোন, এবং এই হিস্টোনের ভিতর হচ্ছে ডিএনএ আরএনএ যাবতীয় অংশ এখানে থাকে। তাহলে আমরা ক্রোমোজোম কোথায় থাকে বা ক্রোমোজোম সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানতে চাই যে নিউক্লিক অ্যাসিড ব্যাপারটা কি। নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমরা জানতে চাই। এখন নিউক্লিক অ্যাসিডে প্রথমেই যদি আমরা আসি পেন্টোজ সুগার সম্পর্কে, পেন্টোজ সুগার ব্যাপারটা আমরা একটু জানি যে নিউক্লিক অ্যাসিডের পেন্টোজ সুগার জিনিসটা কি। নিউক্লিক অ্যাসিড জানার আগে আমাদের দুইটা জিনিস আমাদেরকে জানা উচিত, ডিএনএ এবং আরএনএ সম্পর্কে একটু জানা উচিত। একটা কি ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। আমরা বিস্তারিত জানবো ডিএনএ আরএনএ সম্পর্কে, তার এখানে মোটামুটি একটু জানার চেষ্টা করি। ডিএনএ মানে কি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ তে কোনটা থাকে, আরএনএ তে কোনটা থাকে আমরা এগুলো দেখি। ডিএনএ তে কি কি থাকতে পারে। ডিএনএ তে এই যে বাইরের দিকের যে এটা কাঠামোটা, এই কাঠামো গঠন করে সুগার ফসফেট, যেটাকে ব্যাকবোন হিসেবে আমরা বলতে পারি, এবং এই যে মাঝখানে যে এটাকে আমরা বেস পেয়ার বলতে পারি। বেস পেয়ার কি দ্বারা গঠিত, বেস পেয়ার গঠিত হচ্ছে এডিনিন এবং থায়ামিন এবং সাইটোসিন এবং গুয়ানিন, অর্থাৎ এর সাথে একটি টি, এর সাথে টি এবং সি এর সাথে জি, ঠিক আছে, এটা হচ্ছে। আর এখানে কি থাকে, এখানে হচ্ছে থায়ামিনটা থাকে না। আরএনএ তে থায়ামিনের বদলে থাকে হচ্ছে ইউরাসিল, আরএনএ তে কি থাকে, থায়ামিনের বদলে থাকে ইউরাসিল, ঠিক আছে, আর বাকি সব থাকে। এবং আরএনএ এর স্ট্যান্ড হচ্ছে একটা সিঙ্গেল স্ট্যান্ড, আর ডিএনএ এর স্ট্যান্ড হচ্ছে দুইটা ডাবল স্ট্যান্ড, যেটা আমরা জানতে পারলাম বা দেখতে পাইলাম। এখন আমরা যদি আসি পেন্টোজ সুগার বলতে আমরা কি বোঝাচ্ছি, একটু আগে বললাম সুগার ফসফেট, সেটা কি। পেন্টোজ সুগার বলতে কি ডিঅক্সিরাইবোজ সুগার এবং রাইবোজ সুগার আমরা জানতে পাচ্ছি আর কি। আর নাইট্রোজেনাস বেস যদি আমরা বলি, নাইট্রোজেনাস বেসের ভিতর দুইটা প্রকার আছে, একটা হচ্ছে পিউরিন, একটা কি পিউরিন এবং পাইরিমিডিন। নাইট্রোজেনাস বেসের দুইটা পার্ট, একটা হচ্ছে পিউরিন আর একটা কি পাইরিমিডিন, ঠিক আছে। পিউরিনের ভিতর যদি আসি আমরা, পিউরিন হচ্ছে এডিনিন এবং দুই নাম্বার হচ্ছে এডিনিন গুয়ানিন, এটা হচ্ছে মূলত হচ্ছে এডিনিনের এ, গুয়ানিনের জি। আর যদি আমরা পাইরিমিডিন সম্পর্কে আসি, সাইটোসিন সি, থায়ামিন টি এবং ইউরাসিল, যেটা হচ্ছে কোথায় থাকে না, ডিএনএ তে থাকে না, আরএনএ তে থাকে। তাহলে এখানে যদি আমরা বলি যে কোনটা আরএনএ তে থাকে কোনটা ডিএনএ তে থাকে, এটা জানতে হবে। অর্থাৎ থায়ামিন থাকে না আরএনএ তে, এবং ডিএনএ তে থাকে না হচ্ছে ইউরাসিল, ঠিক আছে। তাহলে আমরা পিরিন পাইরিমিডিন সম্পর্কে জানলাম, এবং এর সাথে টি হচ্ছে ডাবল বন্ড দ্বারা যুক্ত হয়, আর জি এর সাথে সি হচ্ছে ট্রিপল বন্ড দ্বারা যুক্ত হয়, ঠিক আছে। তাহলে মোটামুটি এইগুলাই ছিল। এরপরে যদি আমরা আসি, এরপরে আমরা কি দেখতে পাবো, আমরা দেখি। তাহলে আমরা এতক্ষণ নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানতে পেলাম, তাহলে এখন ডিএনএ সম্পর্কে আমাদের অবশ্যই একটু জানা উচিত। ডিএনএ ব্যাপারটা কি, যেটা এতক্ষণ কথাবার্তা হচ্ছিল, অবশ্যই আমাদের ডিএনএ সম্পর্কে একটু জেনে নেওয়া উচিত। ডিএনএ ব্যাপারটা কি, ডিএনএ সম্পর্কে আমি ইতিমধ্যেই বললাম, ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ কি, ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা যদি আরো বলি, ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। ক্রোমোজোমের প্রধান উপাদানই হচ্ছে ডিএনএ, ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ। আর ডিএনএ হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড বা দুই সূত্র বিশিষ্ট। ডিএনএ কি, ডাবল স্ট্যান্ডার্ড বা দুই সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার একটা গঠনকে আমরা বলছি ডিএনএ। আর একটি সূত্র হচ্ছে অন্যটির পরিপূরক। ডিএনএ কি, একটি সূত্র অন্য সূত্রের পরিপূরক। উপাদান যদি আসি আমরা, উপাদানে কি থাকে, 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে। কি কি উপাদান থাকে, 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে, ঠিক আছে। আমরা বললাম রাইবোজ শর্করা থাকতে পারে, আমরা বললাম। এবং নাইট্রোজেনাস বেস থাকে। নাইট্রোজেনাস বেস সম্পর্কে আমরা ইতিমধ্যে বলেছি, নাইট্রোজেনাস বেস থাকে। এবং অজৈব ফসফেট থাকতে পারে। আমরা এখানে যদি একটা দেখি যে কিভাবে মূলত থাকে, আমরা চিত্র থেকে একটু দেখার চেষ্টা করি চিত্রতে কি কি আছে। এই চিত্র থেকে আমরা এই চিত্রটা পাচ্ছি, এটা 3D চিত্র। এখানে যদি আমরা আসি, একে হলুদ দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে এ, অর্থাৎ এডিনিন। আর থায়ামিনকে প্রকাশ করা হয়েছে এই কালার দ্বারা, গুয়ানিনকে প্রকাশ করা হয়েছে লাল কালার দ্বারা, এবং সাইটোসিনকে প্রকাশ করা হয়েছে সি, এখানে এই চিহ্ন দ্বারা। তাহলে
এডিনিনের সাথে অর্থাৎ এ এর সাথে টি হয়েছে ডাবল স্ট্যান্ডার্ড, দুইটা স্ট্যান্ড দ্বারা, দুইটা বন্ধন দ্বারা বা দ্বিবন্ধন দ্বারা হয়েছে। এবং তার সাথে কি থাকছে, তার সাথে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, 5 কার্বন বিশিষ্ট কি হলো, 5 কার্বন বিশিষ্ট শর্করা বা রাইবোজ শর্করা বলছি। এবং তার সাথে আমরা এখানে একটা কার্বন থেকে আমরা অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট বা আইপি আমরা এখান থেকে যুক্ত দেখতে পাচ্ছি। একইভাবে জি এর সাথে সি ট্রিপল স্ট্যান্ড, আমরা 3টা বন্ধনের কথা বলছি, 3টা বন্ধন দ্বারা যুক্ত হয়েছে এবং তার সাথে 5 কার্বন বিশিষ্ট 1 2 1 2 3 4 এবং 5 কার্বন বিশিষ্ট কি থাকলো, শর্করা পেলাম। এবং তার সাথে অজৈব ফসফেট বা আইপি আমরা পাচ্ছি। তাহলে আমরা এই চিত্রের এটা বুঝতে পাইছি যে কিভাবে মূলত গঠিত হচ্ছে। আমরা পরবর্তী টপিকে যেতে পারি। এখন যদি আসি আমরা ডিএনএ সম্পর্কে, ডিএনএ সম্পর্কে আরো একটু বিস্তারিত জানি। যে এতক্ষণ জানলাম হোয়াট ইজ ডিএনএ, ডিএনএ কি সেটা জানলাম। এখন ডিএনএ সম্পর্কে আরো বিস্তারিত আমি জানতে চাই, কিভাবে জানবো বা কি কি আছে ডিএনএ আরো জানতে চাই। তাহলে আমরা যদি বলি, তাহলে হচ্ছে ডিএনএ প্রথমেই আমরা দেখতে একটি সূত্রের এডিনিন অন্য সূত্রের থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা গঠিত, যেমন এ এবং টি। অর্থাৎ আমরা ইতিমধ্যেই বলেছি এ এর সাথে টি অর্থাৎ এডিনিনের সাথে যদি থায়ামিন যুক্ত হয় সেটা হবে কি 2টা বন্ধন দ্বারা যুক্ত হবে। কয়টা বন্ধন? 2টা বন্ধন দ্বারা যুক্ত হবে। এটা যাতে কখনোই ভুল না হয়, এর সাথে টি যুক্ত হবে 2টা বন্ধন দ্বারা। এবং গুয়ানিনের ক্ষেত্রে অর্থাৎ গুয়ানিন আর সাইটোসিন এটা হচ্ছে 3টা বন্ধন দ্বারা, অর্থাৎ ট্রিপল স্ট্যান্ডার্ড 3টা বন্ধন দ্বারা যুক্ত হবে, 3টা বন্ধন দ্বারা এরা যুক্ত হচ্ছে। এবং এখানে আমরা যদি এই চিত্রের গঠনে আসি, এখানে হচ্ছে হেলিক্সের পূর্ণ ঘূর্ণনের ক্ষেত্রে যদি আমরা আসি, একটি হেলিক্সের পূর্ণ ঘূর্ণন, এই পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে কত, 34 অ্যামস্ট্রম। কত? 34 অ্যামস্ট্রম। কত? 34 অ্যামস্ট্রম। আর হেলিক্সের ব্যাসের কথা যদি আমরা আসি, হেলিক্সের ব্যাসের কথা যদি আমরা আসি, হেলিক্সের ব্যাস কত? 20 অ্যামস্ট্রম। কত? 20 অ্যামস্ট্রম। আর প্রতিটি ঘূর্ণনের মাধ্যমে 10টি নিউক্লিওটাইড জোড়া থাকে, প্রত্যেকটা ঘূর্ণনের মাধ্যমে 10টা নিউক্লিওটাইড জোড়া থাকবে। এবং পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে এত। এখন এই যে পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, এই দূরত্ব যদি আমরা দেখি তাহলে আমরা সেটা কত দেখতে পাবো? পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব আমরা কত দেখতে পাবো সেটা যদি আমরা বলি, পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব যদি আমরা দেখি এখান থেকে এই পর্যন্ত, পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। তাহলে আমরা আবার যদি দেখি, অর্থাৎ এইটা টোটাল হেলিক্সের যদি দেখি তাহলে হচ্ছে 34 অ্যাংস্ট্রম টোটাল হেলিক্সটা। আর হচ্ছে হেলিক্সের ব্যাসের কথা যদি আসি আমরা, তাহলে 20 অ্যাংস্ট্রম। আর পার্শ্ববর্তী দুটি এর দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এটা আমাদের মনে রাখতে হবে। আর এখানে 1953 সালে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ অণুর যে ডাবল হেলিক্স গঠন সেটা উনি প্রথম এটা প্রকাশ করছে, ওয়াটসন এবং ক্রিক। কত সালে? 1953 সালে। আর এই যে গঠনটা আমরা দেখতে পাইছি এটা মূলত ওনার দেয়া। এখন এখানে দেয়া আছে যে এডিনিনের সাথে থায়ামিন কিভাবে যুক্ত হচ্ছে, এটা আমরা এই 3D চিত্রতে বুঝতে পারবো। তবে এখানে একটা জিনিস যাতে কখনোই ভুল না হয়, এর সাথে টি অর্থাৎ এডিনিনের সাথে থায়ামিন 2টা বন্ধন দ্বারা যুক্ত এবং গুয়ানিনের সাথে সাইটোসিন 3টা বন্ধন দ্বারা যুক্ত। মনে থাকবে তো অবশ্যই। আচ্ছা, তারপরে আমরা আসি এরপর যদি আমরা যাই, প্রথমে আমরা দেখতে পাবো ডিএনএ অনুলিপন। এরপর কি আছে? ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে। তাহলে আমরা ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে একটু জেনে নিই। একটি ডিএনএ অণু থেকে আরেকটি ডিএনএ অণু তৈরি হয় বা সংশ্লেষিত হয়। এখানে আমরা যদি দেখি ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড গঠন চলছিল
হঠাৎ করে একটি স্ট্র্যান্ড এইদিকে বাড়তে বাড়তে এদিক চলে আসলো এবং ওই একটা স্ট্র্যান্ডের সাথে আরেকটা স্ট্র্যান্ড যুক্ত হয়ে গেল, এইদিকেও সেম। এই যে প্রসেসটা সেটাকে আমরা বলছি ডিএনএ অনুলিপন। এখন এটা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়। অর্ধ সংরক্ষণশীল কেন হচ্ছে? একটি পুরাতন স্ট্যান্ডার্ড আরেকটি নতুন স্ট্যান্ডার্ড, অর্থাৎ পুরাতন স্ট্যান্ডার্ডটা তো থেকে গেছেই এবং আরেকটি নতুন স্ট্যান্ড এখানে যুক্ত হয়েছে। একটি পুরাতন স্ট্যান্ড এবং আরেকটি নতুন স্ট্যান্ড যুক্ত হয়েছে, এই জন্য এখানে বলছি ডাবল স্ট্যান্ডার্ড গঠন, অর্ধ সংরক্ষণশীল আমরা বলছি। দুইটা স্ট্যান্ড, একটা স্ট্যান্ড আগের ছিল তাই না, এটা আগে থেকে একটা আসছে এবং তার সাথে আরেকটা নতুন যুক্ত হয়েছে, এই জন্য এটাকে অর্ধ সংরক্ষণশীল বলছি। তারপরে যদি আমরা বলি হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে ডিএনএ সূত্র দুটি আলাদা হয়ে যায়। হাইড্রোজেন বন্ধন ভেঙে গেছে, যেখান থেকে হাইড্রোজেন বন্ধন ভাঙা শুরু হয়েছে, ভেঙে দুইটা সূত্র আগে যেটা ছিল দুইটা সূত্র আলাদা হয়ে গেছে, টোটালি আলাদা হয়ে গেছে। তারপর কি হয়, তারপর তখন কোষের ভিতর ভাসমান নিউক্লিওটাইড গুলো ভাসতেছিল, তার সাথে কি হয়েছে, এ এর সাথে টি, টি এর সাথে এ, সি এর সাথে জি, জি এর সাথে সি যুক্ত হয়ে দুটি আলাদা আলাদা বন্ডন গঠন করছে। এখানে এ এর সাথে টি যুক্ত হয়েছে বা টি এর সাথে এ যুক্ত হয়েছে বা জি এর সাথে সি যুক্ত হয়েছে বা সি এর সাথে ডি যুক্ত হয়েছে, যুক্ত হয়ে আলাদা একটা পরিপূরক সূত্র এখানে আমরা পাচ্ছি। তারপরে যদি আমরা বলি ডিএনএ এর দুটি সূত্রের ভিতরে একটি পুরাতন সূত্র আর রয়ে যায়, তার সাথে আরেকটি নতুন সূত্র যুক্ত হয়। পুরাতন একটা রয়ে থেকে যাই, আরেকটা নতুন আমরা সূত্র এখান থেকে আমরা পাচ্ছি, আর এইটা পূর্ণাঙ্গ ডিএনএ অণুর সৃষ্টি করছে। এখান থেকে আলাদা হয়ে পূর্ণাঙ্গ ডিএনএ অণু সৃষ্টি হচ্ছে। এই প্রক্রিয়াটাকে আমরা ডিএনএ রেপ্লিকেশন বলছি। অর্ধ সংরক্ষণশীল কেন বললাম, এটা কিন্তু খ নাম্বার আসে। অর্ধ সংরক্ষণশীল বলতে আমরা এখানেই বলছি কারণ পুরাতন একটা থেকে গিয়েছিল এবং নতুন আর একটা হয়েছে। পুরাতন একটা থেকে কারণ অর্ধ সংরক্ষণশীল, পুরাতন আর অর্ধেক, এই জন্য আমরা অর্ধ সংরক্ষণশীল নীতি বলছি। এই ছিল ডিএনএ অনুলিপন, আপনারা আশা করি বুঝতে পারছেন। আমরা এতক্ষণ ডিএনএ সম্পর্কে জানলাম, এখন আমাদের আরএনএ সম্পর্কে জানা উচিত। আরএনএ সম্পর্কে আমরা একটু জানি, যদি এখানে বইয়ে মেইন আলোচনা ছিল ডিএনএ সম্পর্কে, তবু আরএনএ সম্পর্কে আমাদের অবশ্যই একটু জানা উচিত। আরএনএ মানে কি? আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে আরএনএ। আর আরএনএ তে একটি পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে। আরএনএ তে কি থাকে? একটি পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে। আর উপাদান যদি বলি, আরএনএ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার থাকে, আর নাইট্রোজেনাস বেস থাকে, অজৈব ফসফেট থাকে। ডিএনএ তে যাই থাকে সেরকমই, সেখানে এডেনিন, ইউরাসিল, সাইটোসিন এবং থায়ামিন থাকে। আমরা এই স্ট্যান্ড থেকে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডই থাকে, যেটা আমরা বুঝতে পারবো। এবং উপরে যে 3 ডিগ্রি বা হচ্ছে 5 ডিগ্রি দ্বারা এটার ঘূর্ণনকে বোঝানো হয়েছে, কোন দিকে এটা আবর্তিত হচ্ছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। যে এগুলো আপনাদের বইয়ের আলোচনা নেই, যতটুকু আছে ততটুকু জানলেই এখান থেকে এনাফ। অর্থাৎ আরএনএ কি, আরএনএ তে কয়টা কি থাকে এটা আমাদের জানলেই হচ্ছে। এখানে কি কি থাকে উপাদান? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, নাইট্রোজেনাস বেস এবং অজৈব ফসফেট, অ্যাজ ওয়েল এস ডিএনএ তো তাই থাকে। ঠিক আছে, এখন আমরা যদি জিন সম্পর্কে একটু জানার চেষ্টা করি, জিন জিনিসটা কি, তাহলে আমাদের অবশ্যই জানতে হবে জিন হচ্ছে কি। আমাদের দৃশ্যমান অদৃশ্যমান দেহের ভিতরে যা কিছু ঘটছে সবকিছুই করতেছে কি জিন। অর্থাৎ আমাদের শরীরের, আমাদের গঠনের, আমাদের পুরো যে একটা গঠন, এই গঠনের দৃশ্যমান অদৃশ্যমান যা কিছু আছে সবকিছু জিন। এই যে আমার চুলের রং কালো, আমি দেখতে যেমন, মানে এই যে ব্যবহারগুলো ঘটছে, আমার ব্যবহার, আচার ব্যবহার, এগুলো সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে জিন দ্বারা। এক কথায় যদি আমরা বলি, তাহলে জীবের দৃশ্য অদৃশ্যমান সবকিছু কে করছে? সবকিছু করছে হচ্ছে জিন। ঠিক আছে, তারপরে যদি এসে আমরা জিনের আরো কিছু এখানে লুকাস সম্পর্কে জানতে হবে। লুকাস কি? জিনের যেই জায়গায়, ক্রোমোজোমের যে স্থানে জিন থাকার সম্ভাবনা সর্বাধিক, আরো যদি সঠিকভাবে বলি বা আরো বিস্তারিত বলি বা আরো একদম সঠিকভাবে বলি, তাহলে হচ্ছে কি হবে, যেই জায়গায় জিন থাকে ক্রোমোজোমের তাকে আমরা লুকাস বলছি। অর্থাৎ যে জায়গায় সব থেকে বেশি জিন থাকে তাকে আমরা লুকাস বলছি। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলছি লুকাস, বা ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জিন পাওয়া যায় তাকে হচ্ছে লুকাস। আর জিন হচ্ছে বংশগতির নিয়ন্ত্রক। বংশগতির নিয়ন্ত্রক কে?
বংশগতির নিয়ন্ত্রক হচ্ছে জিন, ঠিক আছে। তারপরে ডিএনএ থেকে আরএনএ, মানে কিভাবে মূলত বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, ডিএনএ থেকে আরএনএ তে যায়, আরএনএ এর পরে প্রোটিন থেকে বৈশিষ্ট্য সঞ্চারিত হয়, ঠিক আছে। তারপরে যদি আমরা আসি, জিন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রকট জিন আর একটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। প্রকট জিন হচ্ছে যেই জিনটা বৈশিষ্ট্য প্রকাশ করে সেটাকে আমরা বলছি প্রকট, ঠিক আছে। যেই জিনটা বৈশিষ্ট্য প্রকাশ করে সেটাকে আমরা বলছি প্রকট। আর যেই জিনটা বৈশিষ্ট্য প্রকাশ করে না, সেটা থেকে যায়, সেইটা আছে বাট সেটা সরাসরি প্রকাশ করছে না, তাকে আমরা বলছি প্রচ্ছন্ন জিন। আর গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয়েছে জিন তত্ত্বের জনক। যে গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যা বা জিন তত্ত্বের জনক, ঠিক আছে। তাহলে আমরা এখন মেন্ডেলের একটা পরীক্ষা সম্পর্কে জানি। আমাদের মেন্ডেল স্যার একটা পরীক্ষা সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত যে উনি কি আবিষ্কার করছেন। বিস্তারিত যদি আপনারা ইন্টারমিডিয়েট আরো দেখতে পাবেন ওনার আবিষ্কার সম্পর্কে, তবে আমরা এসএসসি যতটুকু আছে ততটুকু আমরা জানার চেষ্টা করব যে কি উনি বলে গিয়েছেন বা কি অবস্থা আমরা একটু দেখতে চাই। এখন আমরা যদি আসি তাহলে মেন্ডেলের পরীক্ষা সম্পর্কে আমরা দেখতে পাবো কি মেন্ডেলের পরীক্ষা, ঠিক আছে। মেন্ডেলের পরীক্ষার ভিতর আমরা প্রথমেই শুরু করি। প্রথমে হচ্ছে টিটি, এটা হচ্ছে লম্বা হওয়ার জন্য দায়ী, অর্থাৎ এটা প্রকট। এটা কি প্রকট, এখানে প্রকট জিন, অর্থাৎ টি হচ্ছে এখানে প্রকট জিন। আর ছোট হাতের টি এটা হচ্ছে প্রচ্ছন্ন। ছোট হাতের টি কি প্রচ্ছন্ন, ছোট হাতের টি হচ্ছে প্রচ্ছন্ন, অর্থাৎ খাটো হওয়ার জন্য দায়ী। তাহলে লম্বা হওয়ার জন্য দায়ী জিন হচ্ছে বড় হাতের টি বা হচ্ছে ক্যাপিটাল টি, আর স্মল টি হচ্ছে খাটো হওয়ার জন্য দায়ী। আর প্রকট বৈশিষ্ট্য আমরা একটু আগে বলেছি যেটি প্রথম বংশধরে প্রকাশ পায়। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রথম বংশধরে প্রকাশ পায় নাই, কিন্তু দ্বিতীয় বংশধরে 3:1 অনুপাতে প্রকাশ পাচ্ছে, তাকে আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলছি। আমরা দেখব যে কিভাবে হচ্ছে। প্রকট বৈশিষ্ট্য প্রথমে আসে F1 এ পিতামাতা থেকে আমরা কি পেলাম, আমরা একটা প্রকট একটা প্রচ্ছন্ন আমরা পাচ্ছি আর কি। একটা অর্থাৎ পিতার ক্ষেত্রে পিতা লম্বা, এটা লম্বা, আর এটা হচ্ছে কি খাটো, এটা লম্বা আর এটা হচ্ছে খাটো, ঠিক আছে। যদি আমরা আসি তাহলে এটা লম্বা এবং খাটো। তারপরে যদি আমরা আসি এখানে এটা হচ্ছে গ্যামেট। যদি আসি গ্যামেট সৃষ্টির সময় কি হবে, গ্যামেট সৃষ্টির সময় জিনগুলা পরস্পর আলাদা হয়ে গ্যামেট সৃষ্টি করবে। এখানে যেমন দুইটা ছিল, দুইটা থেকে একটা আলাদা হলো, একটা আলাদা হলো, বড় হাতে দুইটা টি পেলাম, এখানেও দুইটা ছোট হাতে টি পেলাম। তাহলে তারপর কি হবে, একের সাথে 3, একের সাথে 4, তারপরে 2 এর সাথে 3, 2 এর সাথে 4, অর্থাৎ একের সাথে 1 3 1 4 2 3 2 4 এইভাবে যাবে হচ্ছে। আমরা যদি আবারও একটু ভালোভাবে বলার চেষ্টা করি তাহলে হচ্ছে কি টি 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 টি, আমরা যদি এটাকে বলি 1 2 3 4, তাহলে যদি একের সাথে কি যায়, একের সাথে 3, তারপরে একের সাথে কি যায়, একের সাথে 4, তারপরে কি হয় 2 এর সাথে 3 আর 2 এর সাথে 4। তাহলে যদি আমরা বলি তাহলে একের সাথে 3 গঠন হলে কি হবে, একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি, একইভাবে সবগুলাই, তাই না, একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি, একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি, একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি, এটা আমরা পাচ্ছি এখান থেকে, তাই না। তারপরে আমরা এই যৌনগুলা পেলাম হচ্ছে এই বংশধরে। তাহলে যদি আমরা বলি তাহলে সবগুলা লম্বা হবে, কেন, আমরা বলেছিলাম প্রকট বৈশিষ্ট্য প্রথম বংশধরে প্রকট যে বৈশিষ্ট্য সেটা প্রকাশ পায়, শুধু প্রকটটা, প্রচ্ছন্নটা প্রকাশ পাবে না, এটা মেন্ডেলের সূত্র। তাহলে এখানে সবগুলা হচ্ছে লম্বা হচ্ছে। এখন আমরা F2 ক্ষেত্রে দেখি, F2 ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, F2 ক্ষেত্রে সবগুলা লম্বা পেয়েছিলাম কিন্তু তার সাথে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল। তাহলে এরকম একটা বড় হাতের টি একটা স্মল টি, একইভাবে একের সাথে 3, একের সাথে 4, 2 এর সাথে 3, 2 এর সাথে 4, তাহলে কি আমরা পাবো, প্রথমে একের সাথে 3 যদি আমরা নিয়ে নিই তাহলে একটা বড় হাতের টি আমরা এখান থেকে পাবো। এখানে একটু ভুল আছে, এটা বড় হাতের টি হবে আর কি। তাহলে একটা বড় হাতের টি, দুইটা বড় হাতের টি আমরা পাচ্ছি। 2 নম্বরের ক্ষেত্রে একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি পাচ্ছি। তারপরে এখানে কি একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি পাচ্ছি, এখানে দুইটা ছোট হাতের টি। তাহলে যেহেতু এইটা লম্বা, এইটাও লম্বা, এইটা লম্বা কিন্তু প্রচ্ছন্ন আছে খাটোটা, আর এখানে যেহেতু দুইটাই প্রচ্ছন্ন তাহলে এই জন্য এখানে খাটো আছে। তাহলে আমরা এটার অনুপাত যদি ধরি তাহলে এখানে লম্বা কয়টা, 3টা লম্বা, তাহলে 3 অনুপাত কয়টা খাটো, একটা খাটো, তাহলে 3:1। তাহলে আমরা একটু আগে বলেছিলাম প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রথম বংশধরে প্রকাশ পায় নাই, কিন্তু দ্বিতীয় বংশধরে
3:1 অনুপাতে প্রকাশ পেয়েছে। এটাকে আমরা বলছি প্রকট বৈশিষ্ট্য, যেটা আমরা মাত্রই দেখলাম। তাহলে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং মেন্ডেলের পরীক্ষা মোটামুটি আপনারা ক্লিয়ার। এবং মেন্ডেল কি করেছিল? মেন্ডেল হচ্ছে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করেছিল। কি মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করেছিল? উনি নিজের গ্রাউন্ডে মটরশুঁটি উদ্ভিদকে নিয়ে এইভাবে গবেষণা করে এই ফলগুলা পেয়েছিল, যেটা আমরা এখন জানতে পাচ্ছি। এখন আমরা ডিএনএ টেস্ট সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি, ডিএনএ টেস্ট ব্যাপারটা কি সেটা আমাদের জানা উচিত, তাই না? ডিএনএ টেস্টের ব্যাপারটা কি যদি আমরা বলি, মানে বর্তমানে অপরাধ এত পরিমাণ বেড়ে গেছে যে হচ্ছে বিভিন্ন খুনি বা খুন করে আসছে, সেখানে তার শরীরের কিছু একটা অংশ, চুল হতে পারে বা এনিথিং, স্যালাইভা বা এরকম কিছু একটা অংশ রেখে আসলো, সেটা হচ্ছে ফরেনসিক্স এক্সপার্টরা সেটাকে নিয়ে ডিএনএ বিশ্লেষণ করি সাসপেক্ট যারা হয় যাদেরকে সেটাই করা হয়। এবং অনেক ক্ষেত্রে পিতামাতার মানে পিতামাতার সাথে সন্তানের মিলনের ক্ষেত্রেও এটা মানে তাদের হয়তো বা সন্তান হারিয়ে গেছে বা তার সন্তানকে চিনতে পারছে না বা কোনো ডাউট আছে যেটা আমার সন্তান কিনা, তখন সেটা পরীক্ষা করার জন্য মূলত ডিএনএ টেস্ট করা হয়ে থাকে। অর্থাৎ অপরাধী শনাক্তকরণে বা হচ্ছে নিজের বৈশিষ্ট্য শনাক্তকরণে ডিএনএ টেস্ট করা হয়ে থাকে। ডিএনএ টেস্টের ক্ষেত্রে প্রথমে কি হয়? ডিএনএ টেস্টের ক্ষেত্রে এই যে ডিএনএটা যদি আমরা দেখি, এই ডিএনএটা রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কেটে ফেলা হয়, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কেটে ফেলা হয়েছে। তারপরে কি হয়? এটাকে ইলেকট্রোফোরেসিস করা হয়, ইলেকট্রোফোরেসিস করা হয়, ইলেকট্রোফোরেসিস করার মাধ্যমে একসাথে একত্রিত করা হচ্ছে। তারপরে যদি আমরা বসি এগারেস বা পলিস্যাকারাইড জেল দ্বারা, এগারেস বা পলিস্যাকারাইড জেল দ্বারা এবং নাইট্রোসেলুলোজ দ্বারা এটাকে একটা নির্দিষ্ট মিডিয়ামে নিয়ে আসা হয়, ঠিক আছে? দেন হচ্ছে কি হয়? দেন হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ এবং হাইব্রিডাইজ করার মাধ্যমে, এটাকে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দ্বারা হাইব্রিডাইজ করার মাধ্যমে এক্স-রে ফিল্মে নিয়ে সেটাকে হচ্ছে দেখা হয়। দুইটা আলাদা আলাদা, এখানে একটা কাঙ্ক্ষিত ডিএনএ আরটা হচ্ছে সাসপেক্ট ডিএনএ, দুইটাকে একসাথে করার মাধ্যমে এটা এক্স-রে ফিল্মে নিয়ে দেখা হয় যে ডিএনএ এর প্রত্যেকটা স্ট্যান্ড কোথায় কি ঠিকঠাক আছে কিনা। এটা 90% অনেক সময় মিলে বা 90% মিলে মোটামুটি ধরে নেওয়া হয় মোটামুটি এটা ঠিকঠাক আছে, বা 90% এর কম মিললে সেটাকে মানে ওরকম ভাবে ঠিক ধরা হয় না, ঠিক আছে? তাহলে ডিএনএ টেস্ট এইভাবে করা হয়। এবং বর্তমানে পিসিআর মেশিনে, আরো উন্নত প্রযুক্তি, এটা অনেক আগের প্রযুক্তি, বর্তমানে কি করা হয়? পিসিআর মেশিনে এটা করা হয়, পিসিআর মেশিনে এটা করে। পিসিআর মেশিনের কথা যদি আমরা বলি, করোনার যে টেস্ট করা হয়েছিল ওই সময়, করোনার সময় আপনারা দেখতে পাবেন পিসিআর এর কথা প্রায় খবরে শুনতে পাইতেন যে এই জায়গায় পিসিআর নাই, ওই জায়গায় পিসিআর নাই। এই পিসিআর টেস্ট মূলত করোনার প্রথম দিকে করা হইতো। আর তারপরে যখন পিসিআর স্বল্পতা দেখা দিল বা এটা অনেক কঠিন হয়ে যাচ্ছিল, বা পিসিআর এর টেস্টটা অনেকটাই জটিল এবং কঠিন, এখানে তারপরে কি দেওয়া হলো? র্যাপিড অ্যান্টিজেন টেস্ট প্রকাশ করা হলো, অর্থাৎ মুখ থেকে লালা নিয়ে একটা কিটের মাধ্যমে পরীক্ষা শুরু করা হলো। তো তারপরে পিসিআর টেস্ট একটু নির্ভুল হয় বেশি, যে কারণে এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? তারপরে ডিএনএ টেস্ট সম্পর্কে আমরা মোটামুটি একটু জানার চেষ্টা করলাম। এরপরে যদি আমরা দেখি এরপরে কি আছে, এখন যদি আসি আমরা মানুষের লিঙ্গ নির্ধারণ, মানুষের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় সেটা আমাদের অবশ্যই জানা উচিত। তাহলে মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 23 জোড়া ক্রোমোজোম, তার ভিতর 22 জোড়া কি অটোজোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। 22 জোড়া হচ্ছে অটোজোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। আর 44 জোড়া অটোজোম প্লাস XY মানে সেরে, ঠিক আছে? 44 মনে করো 44টা অটোজোম, 44 জোড়া না, সরি আই সরি 44 জোড়া না, 44টা অটোজোম, তার সাথে যদি XY যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলছি ছেলে, তাহলে সেটাকে কি বলছি আমরা? বয় বলছি। আর এমন যদি হয় 22 জোড়া অটোজোমের সাথে XX যুক্ত থাকে, 22 অর্থাৎ 44 প্লাস XX, তাহলে সেটাকে আমরা গার্ল বলছি। অর্থাৎ আপনাদের যদি এমসিকিউতে আসে 44 প্লাস XX ইকুয়াল কি? ইকুয়াল টু মেয়ে আর বা গার্ল। আর যদি আসে 44 প্লাস XY, তাহলে সেটা কি হবে? বয় হবে। তাহলে এটা গেল। একই সাথে যদি এমনটা হয় 44 এর জায়গায় যদি আমি লিখে দিই 22 পেয়ার প্লাস
এক্স এক্স অর এক্স ওয়াই, তাহলে এটাও কিন্তু হতে পারে, ঠিক আছে, এরকম এভাবেও এমসিকিউ এসে থাকে। এখন এই ক্ষেত্রে কি হয়, ছেলে, এটা মেয়ে এবং এটা ছেলে, তাদের ভিতর মিলন ঘটলো। এখন কি হলো, এখন আমি যেভাবে বলেছিলাম গ্যামেট সৃষ্টির সময় পরস্পর আলাদা হয়ে যাবে, গ্যামেট সৃষ্টির সময় তারা আলাদা হয়ে গেল। তারপরে একের সাথে তিন, একের সাথে তিন, তাহলে এক্স এক্স পেলাম। তারপরে কি হলো, একের সাথে চার, তাহলে কি পেলাম, এক্স ওয়াই পেলাম। দুইয়ের সাথে তারপরে কি হবে, দুইয়ের সাথে তিন, এক্স এক্স পেলাম, এবং দুইয়ের সাথে চার, এক্স ওয়াই পেলাম। তাহলে এক্স এক্স তার মানে মেয়ে পাচ্ছি, এক্স ওয়াই ছেলে পাচ্ছি, মেয়ে পাচ্ছি, ছেলে পাচ্ছি। তাহলে দুইটার অনুপাত সমান, 2:2 অনুপাতে আমরা পাচ্ছি। তাহলে 2:2 অনুপাতে আমরা পাচ্ছি, ঠিক আছে। একইভাবে এটা পরবর্তী বংশধরে নিয়ে গেলেও এরকম হবে, একটু অনুপাতটা হয়তো বা চেঞ্জ হতে পারে, যেটা আপনারা দেখতে পারেন। তারপর এটা এসএসসি তে নাই, এসএসসি এই পর্যন্তই। মানুষের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় এটা এইটুকু লিখে দিলেই মোটামুটি নাম্বার পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরের টপিকে যদি আমরা যাই, এখন যদি আমরা যাই কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা সম্পর্কে, অর্থাৎ এই জিনের কোনো অস্বাভাবিকতা হলো বা ডিএনএ আরএনএ কোনো অস্বাভাবিকতার কারণে এইসব রোগ হতে পারে। কালার ব্লাইন্ডনেস সম্পর্কে আমরা দেখি। কালার ব্লাইন্ডনেস এর ব্যাপারটা কি, যখন কেউ কোনো রং সঠিকভাবে চিনতে পারে না তখন তাকে আমরা বলছি কালার ব্লাইন্ডনেস। কোন রং, কি রং সেটা আমরা দেখব। আমাদের জেনেটিক ডিসঅর্ডার গুলো এক্স ক্রোমোজোমের কারণে ঘটে থাকে। আমাদের জেনেটিক ডিসঅর্ডার গুলো সেগুলো হচ্ছে মূলত এক্স ক্রোমোজোমের কারণে হয়ে থাকে। এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এক্স ক্রোমোজোম। তারপরে কালার ব্লাইন্ড অবস্থায় রোগীদের চোখে স্নায়ুকোষের রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে। তাহলে এখানে কি হয়, কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে এদের যে চোখের যে রং শনাক্তকারী পিগমেন্ট সেটার অভাবে মূলত এটা হয়। যদি কারো একটি পিগমেন্ট নষ্ট থাকে তখন সে লাল আর সবুজ পার্থক্য করতে পারে না। অর্থাৎ কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে লাল এবং সবুজ পার্থক্য করতে পারে না। সাধারণত পুরুষের ক্ষেত্রে 10 জনে একজনকে কালার ব্লাইন্ডনেস হতে দেখা যায়। পুরুষের ক্ষেত্রে কালার ব্লাইন্ডনেস হওয়ার সম্ভাবনা বেশি। কেন বেশি আমি মাত্রই বললাম, এগুলা জেনেটিক ডিসঅর্ডার অলওয়েজ এক্স ক্রোমোজোমে হয় এবং পুরুষের এক্স কিন্তু একটাই, পুরুষের এক্স কিন্তু একটাই, এজন্য এদের সংখ্যা বেশি। আর নারীদের এক্স কিন্তু দুইটা, ঠিক আছে, বুঝতে পারছেন তো নাকি? এরপরে যদি আমরা আসি এই চিত্রটা আসি, চিত্রতে যারা কালার ব্লাইন্ড তারা কি দেখতে পাবে, এখানে তারা দেখতে পাবে 21, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কত, 74। আমরা এখানে 74 দেখতে পাচ্ছি। আর যারা কালার ব্লাইন্ড তারা এটাকে কত দেখতে পারবে, 21 দেখতে পারবে। এবং এই টেস্টটাকে আমরা বলছি ইশিহারা টেস্ট। এই টেস্টটাকে আমরা কি বলবো, ইশিহারা টেস্ট, ঠিক আছে। এখন কালার ব্লাইন্ডের সম্পর্কে যদি আবারও বলি, এটা কোথায় হয়ে থাকে, এক্স ক্রোমোজোমে হয়ে থাকে। এটা নারীদের থেকে পুরুষে বেশি হয়ে থাকে এবং এটা হচ্ছে লাল এবং সবুজ বর্ণের পার্থক্য করতে পারে না, ঠিক আছে। এখন যদি আসি আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে আসি, থ্যালাসেমিয়া ব্যাপারটা কি আমরা দেখি। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া ব্যাপারটা কি আমরা যদি আসি, থ্যালাসেমিয়া হচ্ছে কি মানুষের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অভাবজনিত রোগের নাম হচ্ছে থ্যালাসেমিয়া। মানুষের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অভাবজনিত রোগের নাম হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া একটি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। থ্যালাসেমিয়া একটি কি, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। থ্যালাসেমিয়া কি, একটি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, অর্থাৎ বাবা মা উভয়ই এই রোগের বাহক বা রোগী হলে তবেই সন্তান রোগ লক্ষণ হিসেবে প্রকাশ পায়। আমরা এটা দেখব ব্যাপারটা কি। তারপরে কি, লোহিত রক্তকণিকার দুই ধরনের প্রোটিন নিয়ে গঠিত, একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন আর একটা বিটা গ্লোবিউলিন। লোহিত রক্তকণিকায় দুই ধরনের প্রোটিন আছে, একটা আলফা গ্লোবিউলিন, একটা বিটা গ্লোবিউলিন। যখন আলফা গ্লোবিউলিনের সমস্যা হয় তখন সেটাকে আলফা থ্যালাসেমিয়া বলছি, আর বিটা গ্লোবিউলিনের সমস্যা হলে বিটা থ্যালাসেমিয়া বলছি, ঠিক আছে। এখন
আমরা এই চিত্রের দিকে যদি একটু লক্ষ্য করি, এখানে প্রথমে হচ্ছে ছোট আর হচ্ছে থ্যালাসেমিয়ার জিন, আর বড় আর যেটা বড় হাতের আর সেটা হচ্ছে সুস্থ জিন। ঠিক আছে, তাহলে যদি আমরা এখানে আসি, এখানে মায়ের ক্ষেত্রে দেখবো সুস্থ কিন্তু থ্যালাসেমিয়া রোগের বাহক মা, সুস্থ কিন্তু থ্যালাসেমিয়া রোগের বাহক বাবা, অর্থাৎ বাহক কোনটা প্রচ্ছন্ন হিসেবে আছে, তার মানে সেটা বাহক, বাহক প্রকট হিসেবে না, প্রচ্ছন্ন হিসেবে আছে, তার মানে সেটা বাহক। ঠিক আছে, তাহলে যদি আমরা আসি বাহক হলে কি হবে, প্রচ্ছন্ন, তাহলে আর এবং আর, অর্থাৎ একটা বড় আর একটা ছোট আর। আর তারপরে কি করবে, তারপরে হচ্ছে এটাও সেম, তার আমরা যদি বিস্তারিত আসি আর 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 আর, তাহলে 1 3 1 4 বড় আর এর সাথে বড় আর, তাহলে হচ্ছে 1 3 এ গঠন করলো কি বড় হাতের দুইটা আর, তারপরে একের সাথে কি করবে, একের সাথে 4, তাহলে একটা বড় হাতের আর একটা ছোট হাতের আর। ঠিক আছে, একইভাবে এখানেও সেম, এখানেও তাই পাবো। ঠিক আছে, তাহলে যদি আমরা আসি, তাহলে বড় হাতের আর যেখানে আমরা দুইটা পেলাম, সেই ক্ষেত্রে কি ঘটলো, সেই ক্ষেত্রে সে হচ্ছে সরাসরি আক্রান্ত হয়েছে, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু সম্ভাবনা 4/1 আর সুস্থ কিন্তু বাহক, বাকি দুইজন হচ্ছে সুস্থ বাট বাহক হিসেবে আমরা পাচ্ছি। আর সুস্থ শিশু সম্ভাবনা 4/1 এবং মানে এখানে হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা, যদি বাবা মা উভয় বাহক হয় তাহলে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/1 এবং সুস্থ হওয়ার সম্ভাবনা 4/1 এবং বাকি দুইটা বাবা মার মতো বাহক হয়ে রয়ে যাবে, বাহক হয়ে। ঠিক আছে, তাহলে এটা মূলত আপনারা মনে হয় বুঝতে পারছেন। থ্যালাসেমিয়া রোগের আবার যদি আমি বলি, বাবা মা যদি বাহক হয়, অর্থাৎ প্রচ্ছন্ন জিন বাবা মার মাঝে থ্যালাসেমিয়ার প্রচ্ছন্ন জিন থেকে থাকে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে তারা দুইজনেই হতে পারে তাদের পরবর্তী প্রজন্মে কি হবে, পরবর্তী প্রজন্মে 4/1 4/1 হচ্ছে বাহক হয়ে যাবে, সরি হবে থ্যালাসেমিয়া আক্রান্ত, অথবা 4/1 সুস্থ, আর বাকি যে দুই ভাগ থাকবে সেই 2 ভাগের ভিতর বাহক হিসেবে থেকে যাবে। তাহলে এটা ছিল আপনাদের থ্যালাসেমিয়া। এখন যদি আসি আমরা কি আসবো, আমরা হচ্ছে যেটা আমরা বিবর্তন সম্পর্কে বলেছিলাম, বিবর্তনে আসলে তেমন কিছু নাই, বিবর্তনে ডারউইনের মতবাদ সম্পর্কে আছে। তো ডারউইন, চার্লস ডারউইন হচ্ছে কি করছে, চার্লস ডারউইন একটা বিবর্তন সম্পর্কে মতবাদ দিয়েছে, কিছু মতবাদ আমরা দেখব। উনি হচ্ছে বিবর্তন সম্পর্কে কিছু মতবাদ দিয়েছে। এখন প্রথমে হচ্ছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি। এখন মানে আমাদের বংশবৃদ্ধি এত বেশি ঘটে, আমরা যদি দেখি একটা ধান গাছ থেকে শুরু হয়েছিল, তাই না, মানে প্রথম যখন ছিল একটা ধান গাছ থেকে এখন লক্ষ লক্ষ কোটি কোটি ধান গাছ। ঠিক আছে, একইভাবে প্রাণীর ক্ষেত্রে দেখবো, মানুষের ক্ষেত্রে সে একজন থেকে শুরু হয়েছিল, আদম আলাইসাল্লাম বা অ্যাজ যাই হোক। এখন ওইখান থেকে শুরু হয়ে আজকে আমরা কোটি কোটি 700 মিলিয়ন, ঠিক আছে 700 কোটি। তারপরে যদি আমরা আসি সীমিত খাদ্য এবং বাসস্থান, ঠিক আছে, বাসস্থান এবং খাদ্য এগুলো সীমিত হয়ে আসছে, এই জন্য অনেক রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। তারপর অস্তিত্বের জন্য সংগ্রাম করছে, সেটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম এবং অন্তঃপ্রজাতিক সংগ্রাম। আন্তঃপ্রজাতিক সংগ্রামের ভিতর বাঘ খাচ্ছে হরিণকে, হরিণ আবার অন্য কিছু খাচ্ছে, এভাবেই মূলত চলছে। আর অন্তঃপ্রজাতিক নিজেদের ভিতরেই সংগ্রাম হচ্ছে, নিজেদের প্রজাতির ভিতর। আর পরিবেশের সাথে সংগ্রাম, পরিবেশের বিভিন্ন, এই যে আমরা যে ডাইনোসরের কথা বলি, ডাইনোসর কিন্তু সেই আদিম যুগে ছিল এবং সে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারেনি বলেই তাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। প্রকরণ বা জীবদেহের পরিবর্তন, এর ফলে কি হয়, জীবদেহের একটা পরিবর্তন ঘটে থাকে, প্রকরণ। তারপরে প্রাকৃতিক নির্বাচন এবং নতুন প্রজাতির উৎপত্তি, এবং প্রকৃতি চায় না যে এটা থাকুক বা এটা থাকুক, এরকম একটা বিষয় থেকে থাকে, এটা আমরা দেখতে পাবেন। আর থিওরিস অফ এভলিউশন, মানে এটাও অনেকেই এটাকে ট্রু হিসেবে মানে না, অনেকে ট্রু হিসেবে মানে। এটার কোনো আসলে আমিও আমার নিজের কাছে ওইটাকে অনেকটা ট্রু মনে হয় না, তারপরেও এটা যেহেতু বইয়ে আছে জানতে হবে বা পড়তে হবে। এখান থেকে আমরা দেখবো যে বিবর্তনটা কিভাবে ঘটেছে বা ঘটতে যাচ্ছে। তাহলে বিবর্তনবাদের জনক কে, বিবর্তনবাদের জনক হচ্ছে চার্লস ডারউইন। তাহলে এই অধ্যায় মোটামুটি এইটুকুই ছিল, এই অধ্যায় মোটামুটি এইটুকু ছিল।
তারপরে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোথাও বুঝতে পারেন আমাদেরকে জানাবেন অবশ্যই। আমরা কিন্তু নিয়মিত ক্লাসগুলো নিচ্ছি এবং পরীক্ষাগুলো নিচ্ছি, আপনারা দিয়ে নেবেন আর কোর্সে জয়েন হয়ে নেবেন, ফ্রি এনরোলমেন্ট করে নেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।